সবাইকে স্বাগত সালাম জানাচ্ছি আলাইকুম। আজকের ক্লাসে। তোমরা নিজেদেরকে মিউট করে রাখো, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবে খুব সহজে, কারণ আমাদের সময় কিন্তু 40 মিনিট, এর ভিতরে ক্লাস শেষ করতে হবে। তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকে যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, সামনে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা। প্রাক নির্বাচনী পরীক্ষায় কিন্তু সিলেবাসটা খুব বেশি বড় না, 3টা চ্যাপ্টার আছে। প্রথম পত্রে একটা চ্যাপ্টার, দ্বিতীয় পত্রে 2টো চ্যাপ্টার, মোট 3টা চ্যাপ্টার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তোমরা অসুবিধা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞেস করবে, তবে তোমরা নিজেদেরকে মিউট করে রাখো, তাহলে আমার কথাগুলো খুব সহজে বুঝতে পারবে। ওকে স্যার। তো আজকে আমি যে বিষয়টি পড়াবো, যে অধ্যায়টি পড়াবো, সেটি হচ্ছে তোমাদের ম্যাডাম কোন অধ্যায় পড়াচ্ছে, ম্যাডাম এবং স্যার? কোন অধ্যায় পড়াচ্ছে বলতে পারবে? এসে তুহিন, সাদিয়া, মাইমুন? স্যার ওই জারকা ম্যাডাম ব্যাখ্যা পড়াচ্ছিল। আচ্ছা, ব্যাখ্যা পড়াচ্ছে না। আচ্ছা, যাকে ম্যাডাম ব্যাখ্যা পড়া, তাহলে আমি আজকে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, প্রথম প্রথম পত্রের একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি। তবে চ্যাপ্টারটা একটু বড় হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আজকে একটু তোমাদের সাথে আলোচনা করব। যে অনেক বড় চ্যাপ্টার, সবগুলো পড়ার দরকার নেই। যে বিষয়গুলো তোমরা পরীক্ষার জন্য, যেহেতু সময় সংক্ষিপ্ত, যে বিষয়গুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। তোমরা যদি স্যার আর হনুমান ওইটা ওই হাই স্যার পড়াচ্ছে। আরোহ অনুমান পড়াচ্ছে না, আরোহ অনুমানের ভিত্তি, এখানে দুটো ভাগ আছে। আর জি হনুমানের ভিত্তি। ভিত্তি না আরোহ অনুমান, কোনটা? স্যার উনি তো প্রথম দিকের ওই আরোহর বৈশিষ্ট্য, তারপর বিভিন্ন প্রকারভেদ এগুলো পড়াইছিল। কোনগুলো ভিত্তি, পড়াইছে? তারপর প্রথম দিকের ওই সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপর আকারগত ভিত্তি, ওগুলো প্রকৃতি, নিয়মানুবর্তনের নীতি, ওগুলো আর এতটুকুই পড়াইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা পড়াচ্ছে, তাহলে ঠিক আছে। আমি আসলে আজকে তো ওই ক্লাসটার ইয়ে নিয়ে আসছে, তারপরেও স্যার পড়াচ্ছে, সমস্যা নেই। আমি আর একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, স্যারেরটা বা আমারটা, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। ঠিক দুটো আছে স্যার, এটা একটু মিলে কঠিন। পড়লে তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। জি তো স্যার। তোমাদের কাছে একটা ইয়ে থাকবে, সেটা হচ্ছে তোমরা যাদের স্লাইড, আমি স্লাইড দেখাবো, যাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ আছে তারা স্লাইড দেখানোর সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবে, আর যাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ নাই তারা খাতা কলম নিয়ে বসো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে। আমি আবারও বলছি, স্ক্রিনশট নেওয়ার সুযোগ থাকলে স্ক্রিনশট নিয়ে নেবে, আর যাদের সুযোগ নেই তারা খাতা কলম নিয়ে বসো, তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা নোট করতে পারবে। স্যার একটু সময় দিয়ে রাখিয়েন, হ্যাঁ, আমি স্ক্রিনশট সময় নিতে দিয়ে পারি রাখবো, মতো। সমস্যা নেই, একটু সময় দিয়ে রাখবো। আগে যেহেতু চ্যাপ্টারটা বড়, অনেক বড় চ্যাপ্টার, এই জন্য আমরা দুজনেই পড়াবো, সমস্যা নেই। কারণ বারবার একটা জিনিস পড়ালে, আমি পড়াবো স্যারও পড়াবে, তাহলে অনেক ভালো মনে থাকবে তোমাদের, আর কথাগুলো জি খুব স্যার। সহজে তোমরা বুঝতে পারবে, ক্যাচ করতে পারবে দুটো বিষয়। তাহলে আমি চলে যাই আমাদের মূল আলোচনায়। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা,
জি তাহলে এখানে কিন্তু দুটো ভাগ আছে, একটা হচ্ছে আরোহ অনুমান আর দ্বিতীয় আরেকটা ভাগ হচ্ছে আরোহ অনুমানের ভিত্তি। আমরা দুজনেই পড়াবো, কোনো সমস্যা নেই, দুজনের কথা খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ চ্যাপ্টার কিন্তু বড় কিন্তু সিলেবাস ছোট। আবার আমাদের মাত্র 3টা চ্যাপ্টার আছে। এখন দেখো ওকে স্যার। এই যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আজকে যে বিষয়গুলো আমি পড়াবো সেখান থেকে তুমি কি শিখতে পারবে। তুমি যাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ আছে তারা স্ক্রিনশট নিয়ে নাও, আর যাদের সেই সুযোগটা নেই খাতা কলম নিয়ে লিখে ফেলো। তোমাদের আজকের যে শিকনফল সেটা হচ্ছে আরোহ অনুমান কি তা বলতে পারবে, অর্থাৎ আরোহ অনুমানের সংজ্ঞাটা বলতে পারবে, আরোহ অনুমানের প্রকারভেদ বলতে পারবে। আরোহ অনুমানের স্তর সমূহ ব্যাখ্যা করতে পারবে। 4 নাম্বার হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বর্ণনা করতে পারবে। 5 নাম্বার হচ্ছে কার্যকারণ নীতি বর্ণনা করতে পারবে। এই 5টি হচ্ছে আজকের আলোচনার শিকল ফল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, আমি আবারও বলছি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে মূলত 4টা স্তরটা আমি অত বেশি ধরবো না। প্রথমত হচ্ছে আরোহ অনুমানের সংজ্ঞা, তারপর হচ্ছে প্রকারভেদ, তারপর হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি। 1, 2, 4, 5 এই 4টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনায়। আশা করি তোমরা ধরতে পারছো। জি স্যার। এখন আমাকে একজন বলো তো আরোহ অনুমান কাকে বলে? কারণ আমাদের যুক্তিবিদ্যা মূলত অনুমান 2 প্রকার, অবরোহ অনুমান, আরোহ অনুমান। আর যুক্তিবিদ্যা বলতে আমি সবসময় বলি যুক্তিবিদ্যা বলতে মূলত অবরোহ অনুমানকে বোঝায়, কারণ যুক্তিটা হচ্ছে মূলত অবরোহ। তাহলে আরোহ অনুমানটা কি একজন বলো তো আমাকে। সাদিয়া বলো, সাদিয়া বলো তো আরোহ অনুমান কি? যে অনুমানের সিদ্ধান্তটি সব সময় আশ্র বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলা হয়। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। যে অনুমানের সিদ্ধান্তটি সব সময় আশ্র বাক্য থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলা হয়। আশ্রবাক্য থেকে, ওকে, আশ্রবাক্য থেকে বেশ বেশি ব্যাপক, এটা একটা, তাকে আর হ্যাঁ এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। যে অনুমানে আশ্রবাক্য থেকে বেশি ব্যাপক সেটি হচ্ছে আরোহ অনুমান, ঠিক না? আরেকটু জি স্যার। আরেকজন, হ্যাঁ আচ্ছা ওকে, এটাও ঠিক আছে। এরপর আর কি বলতে পারবে আরেকজন বলো তো। সাদিয়া বলো, সাদিয়া। যে আচ্ছা স্যার, বলো। কতিপয় বিশেষ বস্তু বা ঘটনার পর্যবেক্ষণ বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে আরোহ অনুমান বলে। চমৎকার, এটা হচ্ছে আসলে মূল সংজ্ঞা, যে আমরা বিশেষ বিশেষ যে দৃষ্টান্তগুলো আছে, বিশেষ বিশেষ অর্থাৎ পার্টিকুলার উদাহরণ, পার্টিকুলার বিশেষ দৃষ্টান্ত বলতে পারি, বিশেষ অভিজ্ঞতাও বলতে পারি। এই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে একটা সার্বিক সিদ্ধান্তে যে আসা, এই সার্বিক সিদ্ধান্তে আসাটা হচ্ছে আরোহ অনুমান। আমি আবারও বলছি, আরোহ অনুমানে যে আশ্র বাক্যগুলো থাকবে কথাগুলো বুঝে নাও। আরোহ অনুমানে সংজ্ঞাটা পরে আসছে, আরোহ অনুমানে যে আশ্র বাক্য থাকবে সে আশ্র বাক্যগুলো হবে বিশেষ বিশেষ, সার্বিক হবে না। কিন্তু যে সিদ্ধান্তে আসব সেটি হবে সার্বিক। এখন স্যার বলতে পারো যে বিশেষ কিরকম? বিশেষ হচ্ছে মনে করো আমি যদি তোমাকে, এখন তো আর ক্লাস, যেমন আমি, তোমরা এখন জয়েন করছো 10 জন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো। তোমরা এখন আমার ক্লাসে জয়েন করছো 10 জন, এখন আমি লেকচার দিচ্ছি 10 জনের উদ্দেশ্যে। কিন্তু আমি যদি ওখান থেকে একজনকে বেছে নিই, যেমন এসে তুহিন তোমাকে বলছি, অথবা মাসুম জি খান তোমাকে বলছি, অথবা সাদিয়া তোমাকে বলছি, যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে বিশেষ। অর্থাৎ আমি যখন কাউকে কি করব, উদ্দেশ্য করে নির্দিষ্ট একজন ব্যক্তি বা কোনো নির্দিষ্ট একজন বস্তুকে উদ্দেশ্য করে যদি কোনো কিছু বলি, কোনো কিছু, কোনো কাজ করি, তাহলে সেটি হবে বিশেষ। বিশেষ তখন আর সবাইকে বুঝাবে না। এবং এই বিশেষ বিশেষ দৃষ্টান্ত এটা খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা বিশেষ বিশেষ অভিজ্ঞতা, দৃষ্টান্ত এবং অভিজ্ঞতা একই জিনিস। অর্থাৎ আরোহ অনুমানের যে আশ্রবাক্যগুলো থাকবে সেগুলো কিন্তু অভিজ্ঞতালব্ধ এবং সেগুলো পর্যবেক্ষণকৃত, এটা বিশেষভাবে মনে রাখবে। তাহলে এই বিশেষ বিশেষ অভিজ্ঞতার উপর ভিত্তি করে যদি একটা সার্বিক সিদ্ধান্তে আমি আসি, তাহলে সেটি হবে আরোহ অনুমান। সংজ্ঞাটা দেখো এবার, আমি একটু দেখাচ্ছি আবার। সংজ্ঞাটা দেখো, দেখতে পাচ্ছ? জান্নাতুল মাওয়া জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। লজিকের একদম বেসিক কিন্তু অবরোহ অনুমান আরোহ অনুমান, যদি এই দুটো বিষয় তোমরা ক্লিয়ার করো, এজন্য আমিও পড়াচ্ছি, স্যারও পড়াবে, কোনো সমস্যা নেই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে দুই বা ততোধিক বিশেষ বিশেষ দৃষ্টান্ত, দুই বা ততোধিক, খুব ভালো করে খেয়াল করো। অর্থাৎ আশ্রবাক্য হয় দুইটা থাকবে বা তার চেয়ে বেশি থাকবে। আরোহ অনুমানের কিন্তু আশ্রবাক্যের কোনো সীমারেখা নেই। আশ্রবাক্য দুটো থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, 500টাও থাকতে পারে। সুতরাং আরোহ অনুমানের আশ্রবাক্য হবে অসীম, কিন্তু দুইটা থেকে শুরু। অবরোহ অনুমানে আশ্রবাক্য একটা থাকে অথবা দুইটা থাকে, তিনটা কখনো থাকে না। খুব ভালো করে খেয়াল করো, অবরোহ অনুমানে আশ্রবাক্য হয় একটা থাকবে, না হয় কয়টা থাকবে? দুইটা। দুইটা থাকবে। কিন্তু আরোহ অনুমানে আশ্রবাক্য দুইটা বা তার চেয়ে বেশি। এখন তার চেয়ে বেশি কয়টা? সেটা দুইটা হতে পারে, 200টাও হতে পারে, অনেকটা বলা যায় আমরা আনলিমিটেড। তাহলে এই ধরনের আশ্রবাক্য থেকে বিশেষ বিশেষ দৃষ্টান্ত, এখানে দৃষ্টান্ত মানে অভিজ্ঞতা বলা যায়, দৃষ্টান্ত মানে উদাহরণ, অভিজ্ঞতা পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়াকে আরোহ অনুমান বলে। তাহলে দৃষ্টান্ত বলি বা আশ্রবাক্য বলি, সেই আশ্রবাক্যগুলো হবে বিশেষ বিশেষ। একটা উদাহরণ বলো একজন, আমার এখানে উদাহরণ আছে, তারপরে আমি আরেকজন তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। একজন উদাহরণ বলো তো একটা আরোহ অনুমানের। স্যার, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। আচ্ছা ওকে, তোমার উদাহরণটা নিলাম, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই উদাহরণটার সাথে আমি যে সংজ্ঞাটা দিয়েছি দুই বা ততোধিক বিশেষ বিশেষ, একটু মিলিয়ে বলো তো। এখানে আশ্রবাক্য, জি স্যার। আশ্রবাক্য কয়টা আছে এখানে? স্যার চারটা। রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, রাম হয় মরণশীল। কয়টা আশ্রবাক্য? চারটা, ঠিক না? চারটা। তাহলে দুই বা জি ততোধিক স্যার। হয়েছে, দুই বা তার চেয়ে বেশি জি স্যার। হয়েছে। জি স্যার। আচ্ছা এখানে কি চারটা হবে না আরো বেশি নেওয়া যাবে আশ্রবাক্য? আরো বেশি নেওয়া যাবে। আরো বেশি নেওয়া যাবে, ইয়েস, আরো বেশিও আশ্রবাক্য নেওয়া যাবে। আচ্ছা এটা গেল, তাহলে আশ্রবাক্যের সংখ্যা দুই বা তার চেয়ে বেশি। এরপরে বিশেষ বিশেষ, এর রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, রহিম হয় মরণশীল, এরা কি বিশেষ বিশেষ আশ্রবাক্য? জি স্যার, পৃথক এরা পৃথক। বিশেষ বিশেষ আশ্রবাক্য, কারণ এরা শুধু রহিমকে বুঝাইছে, একজনকে বুঝাইছে। অর্থাৎ ওই যে বললাম না, সবার থেকে যদি আমি নির্দিষ্ট একজনকে বলি, নির্দিষ্ট একজনকে বুঝাই, তাহলে সেটা হবে বিশেষ। যেমন জান্নাতুল মাওয়াকে যদি বলি, জান্নাতুল মাওয়া তুমি বুঝিয়ে বলো তো, তাহলে জান্নাতুল মাওয়াটা হবে বিশেষ, ঠিক না? কারণ আমি জি স্যার। একজনকে নির্দিষ্ট করে কথাটা বলছি। তাহলে একজনকে যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়, কোনো কিছু করা হয়, তাহলে সেটি হয়ে যায় বিশেষ। ঠিক আছে, জি বুঝতে স্যার। পারছো তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আর দৃষ্টান্ত রহিময় মরণশীল, এটা একটা উদাহরণ না? তোমার অভিজ্ঞতা না হয়েছে না? এটা দৃষ্টান্ত মানে এখানে অভিজ্ঞতা। তাহলে রহিময় মরণশীল অর্থাৎ রহিম মরতে তুমি দেখেছো, তোমার অভিজ্ঞতা হয়েছে। করিম হয় মরণশীল, করিম মরতে দেখেছো, তোমার অভিজ্ঞতা আছে। যদু হয় মরণশীল, এটাও তোমার অভিজ্ঞতা লব্ধ। রাম হয় মরণশীল, এটাও অভিজ্ঞতা লব্ধ। তাহলে দৃষ্টান্ত মানে হচ্ছে যে অভিজ্ঞতা, উদাহরণ, এবং সেই উদাহরণগুলো হতে হবে অভিজ্ঞতা। অভিজ্ঞতার আলোকে আশ্রবাক্যগুলো আসে আরোহ অনুমানে। কথা না বুঝলে জিজ্ঞেস করবে, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা
লজিকে আসলে ছোট ছোট জিনিসগুলো আমরা মনে রাখি না, বিদায় লজিক আমার কাছে কঠিন মনে হয়, আমাদের কাছে কঠিন মনে হয়। আসলে লজিক একদমই সহজ। লজিক হচ্ছে ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাথ। এই যে এখন যে ক্লাস 10 যে একই সিলেবাস হবে, ওখানে লজিক, গণিতের সাথে লজিক আছে। ওখানে বলছে যে ম্যাথ অ্যান্ড লজিক, অর্থাৎ গণিত ও যুক্তি। তার মানে গণিত ও এক ধরনের যুক্তি এবং যুক্তিবিদ্যাও এক ধরনের গণিত। এটা এই জন্য আমরা বুঝি না বিধায় যুক্তিবিদ্যাটা আমাদের কাছে কঠিন মনে হয়। আমরা সহজ জিনিস, ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারি না। তাহলে আমাদের যে আশ্রবাক্য যেগুলো আছে আরোহ অনুমানে, সেগুলো হবে কি অভিজ্ঞতা, অভিজ্ঞতা ছাড়া না অভিজ্ঞতা লব্ধ? অভিজ্ঞতা লব্ধ। অভিজ্ঞতা লব্ধ, ইয়েস, এগুলো হবে অভিজ্ঞতা লব্ধ। কারণ রহিময় মরণশীল, এটা অভিজ্ঞতা লব্ধ। আমি মরতে তাকে দেখেছি, এটা আমার অভিজ্ঞতা। তাহলে সেই অভিজ্ঞতার পরিময় মরণশীল, এটা অভিজ্ঞতা। রাময় মরণশীল, এটা অভিজ্ঞতা। তাহলে এই যে চারটা অভিজ্ঞতার আলোকে আমি সিদ্ধান্তে আসলাম, সার্বিক সিদ্ধান্ত সবার জন্য। সার্বিক সিদ্ধান্তটা হচ্ছে সুতরাং সকল মানুষ হয় মরণশীল। মরণশীল। এবার বুঝছো তো, ঠিক না? আরোহ অনুমান বুঝছো? আর কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝছি। আর কোনো সমস্যা থাকার কথা? তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্তটা হতে হবে কি সার্বিক, সবার জন্য, ইউনিভার্সাল। ইউনিভার্সাল, সার্বিক মানে হচ্ছে ইউনিভার্সাল, আর বিশেষ মানে হচ্ছে পার্টিকুলার। কথাগুলো মনে রাখো, বিশেষ মানে হচ্ছে পার্টিকুলার, আর সার্বিক মানে হচ্ছে কি ইউনিভার্সাল। এখন দেখো সাদিয়া যে উদাহরণটা বললো, ওকে, সেটাও তোমরা লিখতে পারো। আমি একটা উদাহরণ নিয়ে আসছি, আমার উদাহরণটা দেখো। এ ইজ এ স্টুডেন্ট। এ মানে যে কোনো নাম হতে পারে, ঠিক আছে? আমি নাম দিচ্ছি না। যেমন করিম হয় ছাত্র, রহিম হয় ছাত্র, তারপর হচ্ছে জাফর হয় ছাত্র। আমি বলছি যে এ ইজ এ স্টুডেন্ট, বি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ স্টুডেন্ট। এখানে আমরা তিনটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করেছি। এবং এ ইজ এ স্টুডেন্ট, এটা আমার অভিজ্ঞতা। বি ইজ স্টুডেন্ট, এটা আমার অভিজ্ঞতা। সি ইজ স্টুডেন্ট, এটাও আমার অভিজ্ঞতা। তাহলে সিদ্ধান্তটা কি হবে? একজন বলো, জান্নাতুল মামা বলো, সিদ্ধান্ত কি হবে? জান্নাতুল সকল মামা, হ্যাঁ? A to Z. A to Z is student. এ টু জেড, সো এ টু Is জেড। student. জান্নাতুল মামা বলো, একদম যাকে বলবো সে বলবে, কারণ সবাই তো বুঝতে হবে। যুক্তিবিদ্যা এমনিতেই তোমাদের জন্য মানে আনকমন একটা সাবজেক্ট, তার উপরে ভয়ভীতি কাজ করে কি না কি। তো এই জন্য বলছে তোমরা রেসপন্স করো। এই জন্য বারবার একই জিনিস পড়াচ্ছি, যাতে বুঝতে তোমাদের জন্য সুবিধা হয়। আমাকে জান্নাতুল মামা বলো। এ থেকে জেড সবাই স্টুডেন্ট। এ থেকে জেড সবাই স্টুডেন্ট, ওকে। তাহলে এ থেকে যে জেড সবাই স্টুডেন্ট, এটা কি সার্বিক সিদ্ধান্ত না বিশেষ? সার্বিক। সার্বিক। আর এই যে তিনটা যে উদাহরণ, এ ইজ স্টুডেন্ট, বি ইজ স্টুডেন্ট, সি ইজ স্টুডেন্ট, এরা কি সার্বিক না বিশেষ? বিশেষ। এরা কি অভিজ্ঞতা লব্ধ না অভিজ্ঞতা ছাড়া? অভিজ্ঞতা লব্ধ। এরা অভিজ্ঞতা লব্ধ, কারণ এ ইজ স্টুডেন্ট, এটা তোমার অভিজ্ঞতায় আছে, তুমি জানো। বি ইজ জি স্টুডেন্ট, স্যার। এটাও তোমার অভিজ্ঞতা লব্ধ। তার মানে হচ্ছে কি আরোহ অনুমানে যে আশ্র বাক্যগুলো থাকবে সেগুলো অভিজ্ঞতা লব্ধ, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে উদাহরণটা, সিদ্ধান্তটা আমি এভাবে লিখছি, সো অল আর স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক আছে, আমরা সহজে সো এ টু জেড স্টুডেন্ট মানে অল আর স্টুডেন্ট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসো এই যে আরোহ অনুমান, আমাদের যে প্রাকৃতিক যে বিজ্ঞানগুলো আছে, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, এদেরকে বলা হয় আরোহমূলক বিজ্ঞান। অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞানের সিদ্ধান্তগুলো কি হয়? আরোহাত্মক হয়, ঠিক আছে? যুক্তিবিদ্যা না। আরোহমূলক বিজ্ঞান কারা? পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান। এখন আমাকে বলো, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, আমরা একসাথে বলি এদেরকে প্রাকৃতিক বিজ্ঞান, মনে থাকবে? ন্যাচারাল সায়েন্স। আমরা পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞানকে বলি একসাথে কি বিজ্ঞান? কি বিজ্ঞান এরা? প্রাকৃতিক বিজ্ঞান, মনে থাকবে? প্রাকৃতিক বিজ্ঞান। এই বিজ্ঞানের সিদ্ধান্তগুলো হয়
আরোহত্বক অর্থাৎ আরোহ অনুমান, এদেরকে আরোহমূলক বিজ্ঞানও বলা হয়। কেন একজন উদাহরণ দিয়ে বলতে পারবে? যেমন মনে করো জীববিজ্ঞান অথবা রসায়ন বিজ্ঞান, মনে করো রসায়ন বিজ্ঞানের সিদ্ধান্ত হয় আরোহমূলক। একজন কি উদাহরণ দিয়ে বলতে পারবে যে স্যার পদার্থ রসায়ন জীববিজ্ঞান এরা কিভাবে আরোহমূলক বিজ্ঞান হয়? মোহাম্মদ আশরাফুল বলতে পারবে? হ্যাঁ স্যার এগুলো স্যার প্রাকৃতিক বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করে একটা সার্বিক সিদ্ধান্ত প্রণয়ন করা আমাদের সামনে, তাই স্যার? ইয়েস, থ্যাংক ইউ। প্রাকৃতিক বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটা সার্বিক সিদ্ধান্তে আসে। আমি যদি সহজ একটা উদাহরণ দিই তোমাকে, মনে করো জীববিজ্ঞানের একটা উদাহরণ দিলাম, সহজ একটা উদাহরণ দিই। জীববিজ্ঞান বলছে যে মানুষের শরীরে কয়টা কণিকা আছে? 3টা, লোহিত কণিকা, শ্বেতকণিকা, আরেকটা হচ্ছে কি অণুচক্রিকা। এটা তোমার শরীরে যেমন আছে আমার শরীরেও আছে, আছে না? আচ্ছা স্যার। জি স্যার। 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ সবার শরীরে 3টা কণিকা আছে রক্তে, আছে না? আচ্ছা স্যার। আছে? জি জি স্যার। স্যার। এখন কথা হচ্ছে যে তারা কি 800 কোটি মানুষের রক্ত পরীক্ষা করে বলছে যে সবার শরীরে 3টা কণিকা আছে? না। তারা কি তোমার আমার শরীরে রক্ত পরীক্ষা করছে? না স্যার। তাহলে তারা কি পরীক্ষা করছে তাহলে? বিশেষ বিশেষ কয়েকজন মানুষের রক্ত পরীক্ষা করছে। খুব ভালো করে খেলো। তারা হয়তো 100 জন, 200 জন বা 1000 জন মানুষের রক্ত পরীক্ষা করলে দেখলো যে না, তাহলে সব মানুষের রক্তে কি আছে? 3টা কণিকা আছে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই যে বিশেষ বিশেষ যে মানুষের রক্ত, বিশেষ বিশেষ মানুষের রক্ত, তারা হয়তো 100 জন মানুষের রক্ত পরীক্ষা করছে, 200 জন মানুষের রক্ত পরীক্ষা করছে বা 300 জন মানুষের রক্ত পরীক্ষা করছে। এই 100 জন বা 200 জন 300 জন মানুষের রক্তের কণিকা পরীক্ষা করে দেখলো যে না, পৃথিবীর সব মানুষের রক্তে 3টা কণিকা আছে। তাহলে এই যে সব মানুষের রক্তে যে 3টা কণিকা আছে, এটা হচ্ছে সার্বিক সিদ্ধান্ত। আরো যে বিশেষ বিশেষ মানুষ 100 জন, 200 জন, 300 জন, এরা হচ্ছে বিশেষ বিশেষ পর্যবেক্ষণ, দৃষ্টান্ত পর্যবেক্ষণ। বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আরো অনেক উদাহরণ দেওয়া যায়, আমি আর ওদিকে যাচ্ছি না। তাহলে আমাদের আরোহ অনুমানটা হচ্ছে যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত, সার্বিক সিদ্ধান্ত এবং প্রাকৃতিক বিজ্ঞানের যে সিদ্ধান্তগুলো সেগুলো হয় আরোহমূলক। মনে থাকবে? এজন্য আরেকটা কথা লিখে রাখো, স্লাইডে তো এত কিছু আসলে লেখা সম্ভব না। আরোহমূলক আরোহ অনুমানের যে সিদ্ধান্ত হয় সেটি হয় সম্ভাব্য। আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ। অবরোহ অনুমানের সিদ্ধান্ত হয় নিশ্চিত, অবরোহ অনুমানের সিদ্ধান্ত হয় নিশ্চিত, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় কি? সম্ভাব্য। সবাই গুরুত্ব, যদিও আমি ভিডিওটা অনলাইন ক্লাসে দিয়ে দেব, তারপরও তোমরা লিখে রাখো, আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় কি? সম্ভাব্য। মনে থাকবে? আর অবরোহ অনুমানের সিদ্ধান্ত হয় একেবারে নিশ্চিত, সার্টেন, নিশ্চিত। পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইড দেখো। এখন দেখো আরোহ অনুমানের প্রকারভেদগুলো কি হতে পারে। প্রথমে আমাকে একজন বলো, আরোহ অনুমান কয় প্রকার? প্রথমে 2 প্রকার। প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ অনুমান, অপ্রকৃত আরোহ অনুমান। চমৎকার। এরপরে স্লাইডটা দেখতে পাচ্ছো? যাদের স্ক্রিনশট নেওয়ার আছে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা ছবি তুলেও রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ পড়া। আমরা দুজন স্যারে কিন্তু আস্তে আস্তে আগাবো যাতে তোমরা সহজে বুঝতে পারো, যেহেতু একটা বড় চ্যাপ্টার। এই জন্য আরোহ অনুমান প্রধানত 2 প্রকার।
একটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান, আরেকটি হচ্ছে অপ্রকৃত আরোহ অনুমান। প্রকৃত আরোহ অনুমানকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বৈজ্ঞানিক প্রকৃত আরোহ অনুমান, আমি ছোট করে লিখেছি, তোমরা পুরোটাই লিখতে পারো। আরেকটা হচ্ছে অবৈজ্ঞানিক প্রকৃত আরোহ অনুমান। তারপরে 3 নাম্বার হচ্ছে সাদৃশ্যানুমান। এটি হচ্ছে আরোহ অনুমানের, প্রকৃত আরোহ অনুমানের প্রকারভেদ। এরপরে হচ্ছে অপ্রকৃত আরোহ অনুমান। অপ্রকৃত আরোহ অনুমান আবার 3 প্রকার: পূর্ণাঙ্গ অপ্রকৃত আরোহ অনুমান, যুক্তি সাম্যমূলক অপ্রকৃত আরোহ অনুমান, এবং আরেকটি হচ্ছে ঘটনা সংযোজন। তাহলে আমরা আরোহ অনুমান প্রথমত 2 প্রকার, প্রকৃত অপ্রকৃত। এরপরে প্রকৃতকে 3 ভাগে ভাগ করেছে, অপ্রকৃতকে 3 ভাগে ভাগ করেছে। তো আজকে তো আসলে এই 6 প্রকারের, 6 এবং প্রকৃত অপ্রকৃত মোট 8 প্রকার। তাহলে আরোহ অনুমান মোট কয় প্রকার? 8 প্রকার। মনে থাকবে? জি স্যার, থাকবে। প্রকৃত আরোহ অনুমান 8 প্রকার। 8 প্রকার। তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা স্লাইড আমি মিস করেছি, সেটা একটু তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এই যে আমাদের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের কি কি বিষয় তোমরা পড়বে, এই স্লাইডটা একটু মিস করে গেছি, এই স্লাইডটা একটু দেখো। অর্থাৎ আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি, এই যে একটা বড় চ্যাপ্টার, তো অনেক বড় চ্যাপ্টার, এটা সবগুলো পড়ার দরকার নেই। যে বিষয়বস্তুগুলো তুমি এই চ্যাপ্টারে পড়বে এবং পরীক্ষায় আসবে, সেগুলো হচ্ছে এই স্লাইডে দেখাচ্ছি। একটু দেখো, স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে রাখো। অনেক বড় চ্যাপ্টার কিন্তু ওখান থেকে এই জিনিসগুলো পড়লে, এই বিষয়গুলো পড়লে মোটামুটি পুরো চ্যাপ্টারটা কভার করবে এবং পরীক্ষায় ইনশাআল্লাহ ভালো করবে। প্রথমত হচ্ছে তুমি আরোহ অনুমানের সংজ্ঞাটা পড়বে, আরোহ অনুমানের স্তর পড়বে, স্তরটা পরের ক্লাসে পড়াবো। তারপরে আরোহ অনুমানের ভিত্তি পড়বে, ভিত্তিটা এখন পড়াবো। আর আরোহের কূটাভাস, অর্থাৎ যেটা প্যারাডক্স বলে, এটা খুবই মজার একটা বিষয়, এটা পরীক্ষা প্রায় থাকে। এটা পড়বে। কারণ ও শর্ত পড়বে, এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় আসে। তারপরে বহু কারণবাদ, আর 7 হচ্ছে বহু কারণ সমন্বয়বাদ। এই 7টা জিনিস পড়লে এই চ্যাপ্টার থেকে মোটামুটি তোমার আর খুব বেশি কষ্ট করতে হবে না, ঝামেলা হবে না। লিখছো সবাই? তাহলে এই চ্যাপ্টার থেকে কোন বিষয়গুলো পড়বে? এই 7টা বিষয়। 7টা বিষয় বলো তো, একজন মাসুম বলো, কি কি বলো? সংজ্ঞা, আরোহ অনুমানের সংজ্ঞা স্তর, মানে আরোহের কার ভিত্তি, সংজ্ঞা পড়বে? আরোহের সংজ্ঞা পড়ব। আরোহ অনুমানের সংজ্ঞা পড়বে। জি স্যার। তারপরে আরোহ অনুমানের স্তর, আচ্ছা, তারপর আরোহ অনুমানের ভিত্তি, আরোহের কূটাভাস, কারণ ও শর্ত, বহু কারণবাদ, বহু কারণ সমন্বয়বাদ। তা আজকে এই যে বিষয়বস্তু, 7টা বিষয়বস্তু, আজকে এখান থেকে আমরা আরোহের ভিত্তিটা একটু পড়াবো। তারপরে লাস্টে যে 2টা বহু কারণবাদ এবং বহু কারণ সমন্বয়বাদ, এই 3টা জিনিস পড়াবো। তাহলে 3টা জিনিস যদি আজকে, সংজ্ঞাটাও কিন্তু আমি ক্লিয়ার করছি, তাহলে এখান থেকে যদি 4টা জিনিস চলে যায়, আর বাকি থাকবে 3টা। আমি হোক, স্যার হোক, দুজনে পড়াবো, সমস্যা নেই। দুজন থেকে 2টা জিনিস, যদি দুজনের লেকচার ভালোভাবে শোনো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমি ভিত্তিটা এতে যাই একটু। প্রকারভেদ চলে গেছে, আরোহের ভিত্তি আসো। আরোহের ভিত্তি প্রধানত 2 প্রকার। কি কি বলতো? আকারগত, বস্তুগত। আকারগত ভিত্তি, বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তিটা বলো।
আকারগত প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকরণ নীতি। আর বস্তুগত নিরীক্ষণ নীতি ভিত্তি ও পরীক্ষণ। আচ্ছা, এখন কি বোঝা যায় আসলে কেন আকার শব্দের অর্থ কি এবং বস্তুগত মানে কি? কোনো পার্থক্য করতে পারবে? কেন আকারগত প্রকৃতির নিয়মানুবর্তিতা কার্যকারণ হলো, আবার বস্তুগত নিরীক্ষণ এবং পরীক্ষণ হলো? কোনো ধরনের এখান থেকে কোনো পার্থক্য করা যায় আকারগত এবং বস্তুগত বৃত্তির মধ্যে? পার্থক্য করা যায়? আচ্ছা, আমি সহজে বলে দিই, আকারগত যে বৃত্তি সেই বৃত্তিগুলো অভিজ্ঞতা নিরপেক্ষ। লিখে রাখো একটা কথা, আরোহের আকারগত বৃত্তি হচ্ছে অভিজ্ঞতা নিরপেক্ষ। এগুলো অভিজ্ঞতায় প্রমাণ করার কোনো সুযোগ নাই। যেমন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নীতি, আকার, এগুলো এইসব নিয়ম কারণ দেখা যায় না। এবং এইসব প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নীতির জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো ধরনের ল্যাব নাই, ল্যাব ছাড়া। বুঝে আসছে? আকারগত আরোহের যে আকারগত বৃত্তি, এগুলো হচ্ছে অভিজ্ঞতা নিরপেক্ষ। অভিজ্ঞতা নিরপেক্ষ মানে হচ্ছে যে অভিজ্ঞতা ছাড়া, অভিজ্ঞতা লব্ধ নয়। আর যে বস্তুগত দুইটা দেখতে পাচ্ছ, নিরীক্ষণ এবং পরীক্ষণ। তো নিরীক্ষার জন্য বস্তু লাগবে, পরীক্ষণের জন্য বস্তু লাগবে। নিরীক্ষণের জন্য ল্যাব লাগবে না, গবেষণাগার। জি। পরীক্ষণের জন্য গবেষণাগার লাগবে, কিন্তু আকারগত বৃত্তির জন্য কোনো ধরনের গবেষণাগারের প্রয়োজন আছে? লাগবে? কোনো ধরনের গবেষণাগারের প্রয়োজন নাই। এবং আকারগত, যে বারবার বলছি, আকারগতটা হচ্ছে দেখা যায় না, এটা অভিজ্ঞতা নিরপেক্ষ। যেমন প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম কি কি? যেমন বৃষ্টি হচ্ছে, জোয়ার ভাটা, মেঘ হচ্ছে, এগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম। এগুলো কোনো ল্যাবে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই। তোমাকে যদি আমি বলি যে প্রকৃতির নিয়ম স্যার, যদি বলেন আরেকটু বুঝে, যেমন 6 ঘন্টা জোয়ার ভাটা হয় না 6 ঘন্টা পর পর? জি স্যার। 6 ঘন্টা পর পর যে জোয়ার ভাটা হচ্ছে, এটা কি আকারগত বৃত্তি না বস্তুগত বৃত্তি? এটা আকারগত। আকারগত বৃত্তি। আকারগত বৃত্তির মধ্যে এটা কি প্রকৃতির নিয়মের মধ্যে পড়বে না কার্যকারণ নীতির মধ্যে পড়বে? স্যার প্রকৃতি প্রকৃতির নিয়ম। কারণ 6 ঘন্টা জোয়ার ভাটা এটা প্রকৃতির নিয়ম। এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকেও চলে আসছে, এখনো আছে, এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে না 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা। জি স্যার। এবং মানুষ কি চাইলে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা, এটাকে 6 ঘন্টার পর পর এটাকে 7 ঘন্টায় আনা যাবে বা 5 ঘন্টায় আনা যাবে? না স্যার। যদি বিজ্ঞানীরা পরীক্ষায় গবেষণা করে যে না আমি 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা করবো না, আমি 3 ঘন্টা পর পর জোয়ার ভাটা করবো, তাহলে কি এটা পরীক্ষা করে পরিবর্তন করা সম্ভব? না স্যার, সম্ভব না। তার মানে প্রকৃতির নিয়মগুলো কোনো ধরনের পরিবর্তন হয়? কথা বলো, প্রকৃতির যে নিয়মগুলো সেগুলো কোনো ধরনের পরিবর্তন হয় না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। অর্থাৎ প্রকৃতিতে যে নিয়মগুলো আছে সেগুলো পৃথিবীর সৃষ্টির শুরু থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এবং একই নিয়মে থাকবে। না নিয়ম চেঞ্জ হবে? এখন 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা হচ্ছে, 100-150 বছর পরে কি 7 ঘন্টা পর পর জোয়ার ভাটা হবে? না স্যার। হবে না। তাহলে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলি ইউনিফর্মিটি অফ নেচার। পরবর্তীতে আমি এটা নিয়ে আরো আলোচনা করব, আসছে আমার। তাহলে আরোহের বৃত্তি 2 প্রকার, আকারগত বৃত্তি, বস্তুগত বৃত্তি। আকারগত যে বৃত্তিটা সেটা অভিজ্ঞতা নিরপেক্ষ, মনে থাকবে? জি স্যার। অভিজ্ঞতা নিরপেক্ষ, অভিজ্ঞতায় দেখা যায় না। আর বস্তুগত যে বৃত্তি সেগুলো অভিজ্ঞতা লব্ধ। সেগুলোর জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য কি লাগে? গবেষণাগার লাগে, ল্যাবরেটরি লাগে, বস্তু লাগে, যন্ত্রপাতি লাগে। নিরীক্ষা এবং পরীক্ষার জন্য যন্ত্রপাতি লাগে না? পরীক্ষণের জন্য কি লাগবে? যন্ত্রপাতি লাগবে? কথা বলো। যন্ত্রপাতি লাগবে। প্রকৃতির নিয়ম আর কার্যকারণের জন্য কোনো যন্ত্রপাতি দরকার আছে? সুতরাং বস্তুগত বৃত্তির জন্য যন্ত্রপাতি লাগবে, ল্যাবরেটরি লাগবে, কিন্তু আকারগত বৃত্তির জন্য কোনো ধরনের ল্যাবরেটরি বা কোনো ধরনের যন্ত্রপাতির প্রয়োজন নাই। কারণ এগুলো হচ্ছে অভিজ্ঞতা নিরপেক্ষ, আর বস্তুগত বৃত্তি হচ্ছে অভিজ্ঞতা লব্ধ। আশা করি বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। জি স্যার।
আচ্ছা, পরে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা একটু দেখে দিই। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি দেখো, আমি ওখানে একটু বলছি, এখানে আবার সংজ্ঞাটা দিয়েছি যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা কি। আমরা বলি ইউনিফর্মিটি অফ নেচার, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু যে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে প্রকৃতি একই সময়ে একই নিয়মে কাজ করে, প্রকৃতির নিয়মগুলো হয় অভিন্ন। আজকে 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা হচ্ছে, কালকেও কিন্তু 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা হবে, হবে না? জি স্যার। এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না স্যার। না স্যার। এবং এই নিয়ম কি এক এক সময় এক এক রকম হবে? হবে? হবে না। না স্যার। একই প্রকৃতির নিয়মানুবর্তিতার মূল কথাটা হচ্ছে যে প্রকৃতি একই সময়ে একই নিয়মে কাজ করে, তার নিয়মের কোনো পরিবর্তন হয় না, নিয়মগুলো হয় অভিন্ন। এই নিয়মের কোনো পরিবর্তন এবং পরিবর্তন করা যাবে না, মনে থাকবে? জি হ্যাঁ, স্যার। সময় কিন্তু জি শেষ স্যার। হচ্ছে, আর 2 মিনিট বাকি, তারপর আমি শেষ করে দিচ্ছি। এরপরে আসো, এর আগের এরপরে একটু ওই যেখানে একটা কথা ছিল যে বহু কারণবাদ এবং বহু কারণ সমন্বয়বাদ। এখন বহু কারণবাদ মানে কি দেখতে পাচ্ছ যে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংগঠিত হতে পারে, এটাকে বলা হয় বহু কারণবাদ। অর্থাৎ একটা কার্যের বিভিন্ন কারণ আছে। আমরা জানি যে মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির কারণ হচ্ছে মেঘ, এটা একমাত্র একটা কারণ। কিন্তু বৃষ্টির যদি কারণ বহু হয়, অনেক কারণে বৃষ্টি হয়, তাহলে এই কারণটাকে বলা হচ্ছে বহু কারণ বাদ। অর্থাৎ একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংগঠিত হতে পারে। যেমন আমি তোমাকে বলি, যেমন মাঠ ভিজা। এখন মাঠ ভিজছে কি কারণে? অনেক কারণ হতে পারে, কেউ হয়তো পানি ঢেলে দিচ্ছে, কুয়াশার কারণে হতে পারে, বৃষ্টির কারণে হতে পারে, নানান কারণে। এটাকে বলা হচ্ছে বহু কারণবাদ। অর্থাৎ একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংগঠিত হলে তাকে বলা হয় বহু কারণবাদ। এরপরে আসো বহু কারণ সমন্বয়বাদ। সময় কিন্তু আর 1 মিনিট আছে। বহু কারণ সমন্বয়বাদ, একাধিক কারণ একত্রিত হয়ে একটি মিশ্র কার্য সংগঠিত করলে তাকে বহু কারণ সমন্বয়বাদ বলা হয়। অর্থাৎ বিভিন্ন কারণ যদি একসাথে একত্রিত হয়ে একটি মাত্র কার্য সম্পন্ন করে তাকে বলা হয় বহু কারণ সমন্বয়বাদ। খুবই গুরুত্বপূর্ণ, বহু কারণবাদ এবং বহু কারণ সমন্বয়বাদ। কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, না স্যার। আমি ভিডিওটা অনলাইন ক্লাসে দিয়ে দেব, সময় প্রায় শেষের দিকে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্স করবে, আমাকে দিয়ে দেব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরের ক্লাসে আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এগুলো চর্চা করো তাহলে আর সমস্যা হবে না। জি স্যার। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো পড়াশোনা থাকেন। করো, নিয়মিত পড়াশোনা করো, যে কোনো কিছু আমাকে জানাও, ইনবক্স করো, আমি উত্তর দেব। জি স্যার, দোয়া করিয়েন।